সারা দেশে ভূমিকম্প হয়েছে পাশের দেশ নেপাল ভারতেও ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে নেপালে। সেই প্রসঙ্গে তো কথা বলবো ৭১ জার্নালে আছে আমি ফারজানা রূপা। আর আপনারা জানেন শীর্ষ খবরের বাইরে অন্যান্য খবর নিয়েও আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে। নিশ্চিতভাবেই থাকবে সিটি কর্পোরেশন নির্বাচনের খবর নিয়ে আলোচনাও। নিউজ পোর্টালগুলো এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের মতোই শক্তিশালী খবরের মাধ্যম হয়ে উঠছে, সেগুলো থাকবে আলোচনার অংশ হিসেবে। তবে সবার আগে আমরা দেখে নিব ৭১ জার্নালের সংবাদ শিরোনাম। শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড নেপাল, বাড়ছে মৃত্যুর মিছিল, ধসে পড়েছে বহু ভবন, জরুরি অবস্থা জারি। ভূমিকম্পে কেঁপে উঠল গোটা দেশ, আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় মানুষ, হেলে পড়েছে ভবন, নিহত ৩। আচরণবিধি মানতে খালেদার প্রতি আনিসের অনুরোধ, সুষ্ঠু পরিবেশ নিয়ে তাবিত ও আব্বাসের সংসদ। গণভবনে জাতীয় ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী, আগামীতে বিশ্বকাপ জয়ের আশাবাদ। বিশ্বকাপ জয়ের আশাবাদ নিঃসন্দেহে সকল বাঙালির, এবং সেই আশার পথ ধরে ক্রিকেট দল এগিয়ে চলছে। ৭১ টেলিভিশনের পক্ষ থেকেও তাদের অভিনন্দন জানাই। সেই সাথে আবারও মনে করিয়ে দিতে চাই, শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্করতম ভূমিকম্পের একটি আঘাত হানল এই অঞ্চলে। নেপালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, মৃতের সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে। ভারতের কিছু কিছু অংশেও আমরা ক্ষয়ক্ষতির পরিমাণে জানি। বাংলাদেশে যদিও আমাদের উপর দিয়ে একভাবে বিপদ কেটে গেছে, পরপর দুটি ধাক্কায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মোস্তফা ফিরোজ আছেন আমাদের সাথে, বার্তা প্রধান বাংলা ভিশন, এবং মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। আপনাদের দুইজনকে খবরের আলোচনায় স্বাগত জানাচ্ছি। মোস্তফা ফিরোজ, ভূমিকম্পের সময় কোথায় ছিলেন? আমি নিজে বাড়িতে ছিলাম এবং খুব স্বাভাবিকভাবে এই পরিবারের সকলকে নিয়ে একটু আতঙ্ক ছিল। এবারে ভূমিকম্প যে কতটা সারা দেশকে নাড়া দিয়েছে এবং কাঁপিয়ে দিয়েছে তার আমি দুটা উদাহরণ দেব। আমি আজকে ঢাকার বাইরে ছিলাম, ফিরছিলাম ঢাকার দিকে। যখন ভূমিকম্পটা হয়েছে তখন আমি ঠিক ফেরির উপরে, তার কিছুক্ষণ আগে তার ১ ঘন্টা আগে আমি মাগুরায় একটা বাসায় নাস্তা করছিলাম, সেটি একতলা একটি বাড়ি। আমি যখন ফেরিতে, তখন ওখান থেকে ফোন আসলো যে তোমার খবর কি, ভালো আছো? আমি কেন? বলো তো আমাদের তো বাড়ি জোরে জোরে ঝাঁকুনি দিল, এখন কোন অবস্থা? অর্থাৎ একতলা বাড়িতে থেকে যে আতঙ্কগ্রস্ত ভাবে কথা বলতে পারে, তাহলে বোঝা যায় যে সেই মাগুরার একতলা বহুতল ভবনে। সাথে সাথে আমি আমার বার্তা কক্ষে ফোন করলাম টিকারে, যে ব্রেকিং দাও। যে মেয়েটি রিসিভ করলো আমাদের নাজনীন, নিউজ রুম এডিটর, সে বলছে যে ভাইয়া টিকারে তো নিউজ রুমে কেউ নেই, আমরা সবাই সে কাঁপছে, আমরা সবাই ব্যালকনিতে। অর্থাৎ আমাদের বার্তা কক্ষটা ১৭ তলার উপরে। আমি জানি হ্যাঁ, তাহলে বুঝতেই পারছেন যে ১৭ তলার উপরে কি পরিমাণ ঝাঁকুনি হলে কি পরিস্থিতি হতে পারে। এবং আমাদের পুরো বার্তা বিভাগে কেউ ছিল না, সবাই ব্যালকনিতে চলে এসছে, একটা আশঙ্কা। মোস্তফা ফিরোজ, এই সুযোগে একটু জেনেই নেই, যেহেতু নিজের ঘরের কথাই বললেন, ১৭ তলা থেকে যদি বড় ধরনের কোনো বিপদ হয় তাহলে আপনাদের জরুরি ভাবে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমরা যারা গার্মেন্টস এর বিভিন্ন খবর সংগ্রহ করতে যাই নিরাপদে, তারা কিভাবে বেরোতে পারবে না পারবে, তখন আমরা সবসময় আলোচনা করি যে আমাদের সংবাদ কক্ষগুলো তার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কতখানি কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। আমাদের এক কলিগ বলছিল সে ১৭ তলা থেকে নেমে ৭ তলায় আসছে। কেন? সে বলছে যে ডেড বডি তো অত উপরে থাকলে উদ্ধার করতে পারবে না, ৭ তলায় থাকলে উদ্ধার করতে পারবে। কিন্তু তার ধারণা নেই যে ভূমিকম্প হলে পুরো বিল্ডিংটা যে দুমড়ে মুচড়ে যাবে, তখন কে কোন তলায় আছে কোনো চিহ্ন পাওয়া যাবে না। এটা হচ্ছে মানুষ ভয়ার্থ হয়ে গেলে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলে তার যে নানান রকম উল্টাপাল্টা যে কথাবার্তা, তার আতঙ্কটা কি পরিমাণ ছিল, এটাই হচ্ছে কি পর্যায়ে ছিল, সেটা হচ্ছে এই বক্তব্য থেকে প্রমাণ পাওয়া। আমরা তো নানান সময় আসলে ভূমিকম্প হবে, হতে পারে, হলে পরে কি পরিমাণ ক্ষতি হবে, এরকম অসংখ্য খবর আমরা দেখি। বিশ্ব আবাসন দিবসে আমরা খবর করি,
ফলে হ্যাঁ, এইবার হবে যখন করতে হবে করতে হবে এখন করতে একেবারে করতে মানে হলো দরজায় আর কি, একেবারে কড়া নাড়ছে আর কি। কড়া নাড়ছে। এবং এইটা ধরে কি মুস্তাফা ফিরোজ আরেক দফা আঘাত হানার কোনো শঙ্কা তৈরি হয়? আমি বিশেষজ্ঞ নই, তবে তো এই ধরনের ঘটনাটা তো বিশ্বব্যাপী তাই হয়, যে যখন মানে কোনো জায়গায় হয়, এবং আমাদের বিগত বছরগুলোতে গত 2-3 বছরের পরিসংখ্যান তাই হয়। তো সুতরাং ওই ধারাবাহিকতা যদি আমরা মানে বিশ্বাস করি এবং মানি, এবং অন্যান্য বিশ্বে যা হয়, তাতে কিন্তু আমাদের একদম মানে বলতে গেলে যে ছোট ছোট ধাক্কা, নাড়া দেয়া, তারপর আজকে 2-3 জনের মৃত্যুর ঘটনা কিন্তু একটা সংকেত যে ভূমিকম্প আসছে। এটা হলো সবচেয়ে বড় কথা। এবং খুব দূরে নয় কিন্তু আব্দুল নূর তুষার নেপাল, যেখানে এই পর্যন্ত মৃতের সংখ্যা 700 ছাড়িয়ে গেছে। এবং নেপালের ঘরবাড়ি তো অত বহুতল নয়, সেখানেই যদি এই রকম মৃতের সংখ্যা বাড়তে থেকে থাকে, এরকম বিপর্যয় হয়, তাহলে আসলে ঢাকাবাসীদের শঙ্কার তো যথেষ্ট কারণ আছে। ভবন বহুতল কিংবা একতলা সেটি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ভবনটি ভূমিকম্প প্রতিরোধী যেসব ব্যবস্থা রয়েছে সেইভাবে তৈরি হয়েছে কিনা। তো নেপালের যেটি সমস্যা বড়, সেটি হচ্ছে নেপাল অনেক পুরনো বাড়িঘর আছে সেখানে। আমার সহকর্মী জানালো নেপালে আসলে 1,500 মানুষ নিহতের সংখ্যা আরো হয়তো বাড়বে। নেপালে অনেক পুরনো বাড়িঘর ছিল যেগুলো ভেঙে পড়ে গেছে। একটা সময় নেপালে অনেক বাড়িঘর আছে যেগুলো আরসিসি দিয়ে তৈরি নয়, কংক্রিট ঢালাইয়ে নয়, ইটের বাড়িঘর, সেগুলো অনেক বেশি ঝুঁকিতে থাকে ভূমিকম্পের মতো এরকম একটি বিষয়। আর আমাদের ঝুঁকির বিষয়টি যদি বলেন, বাংলাদেশ না শুধু, এই পুরো অঞ্চলটি আসাম, বাংলাদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই মিজোরাম, এই পুরো অংশটা ধরে নেপাল পর্যন্ত আমরা ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছি। অনেকগুলি ফল্ট আছে এবং সবচাইতে আশঙ্কার বিষয় হচ্ছে ঢাকা নগরীর খুব কাছে দিয়ে একটি ফল্ট গেছে, ফলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা সবসময় আছে আমাদের এখানে। তবে এই ব্যাপারে তো আমরা জানি না, ভূমিকম্প কিন্তু আসলে বলা যায় না যে আগামীকাল হবে কিংবা কালকে একটু পরে হবে, কিন্তু যেটি করতে হয় পূর্বাভাসের কিছু পদ্ধতি আছে, কিন্তু সেগুলো আসলে কোনোটাই খুব বেশি কোনো নির্ভরযোগ্য পদ্ধতি না। কিন্তু যেটি খুব জরুরি সেটি হচ্ছে আমরা কি কোনো ধরনের ডিজাস্টারের জন্য প্রস্তুত। আমরা শুধু যে ভূমিকম্প নয়, কিন্তু ঢাকা শহরে একটি ছোট্ট ভবন দেবে গেলে, একটি শিশু পানির পাইপে পড়ে গেলে আমরা তাকে উদ্ধার করতে পারি না। ফলে আমি বলবো যে আমরা খুবই ভাগ্যবান আমরা যে এই ভূমিকম্পটি এইখানে হয় নাই, এবং এটি এক ধরনের ব্লেসিং আমাদের জন্য যে আমরা পার পেয়ে গেছি। কিন্তু এটি এক ধরনের সতর্কবার্তা বটে যে আমাদের খুব দ্রুত এই বিষয়টিতে মনোযোগী হওয়া উচিত। আমাদের ফায়ার সার্ভিস, আমাদের উদ্ধারকারী তৎপরতার সাথে জড়িত বাহিনীগুলি, আমাদের যে সব সরঞ্জাম আছে সেইগুলিকে আধুনিকায়ন করা খুবই জরুরি, এবং মানুষকে শেখানো খুব জরুরি। যেমন ব্যালকনিতে গিয়ে লোকজন দাঁড়িয়ে থাকছে, ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে আসলে কি প্রতিরক্ষা আছে? বরং ঝুঁকি আরো বেড়ে যায়। কোথায় দাঁড়াতে হবে, কোথায় ঢুকে যেতে হবে, কোন কোন বিষয়গুলো। এই সুযোগে আসলে আমি একটু বলেই নিই, আমাদের সহকর্মী আমাদের বার্তা কক্ষ থেকে সেরকম একটি প্রতিবেদন আজকে আমরা প্রচার করছি। যেমন কম্পন হলে মেঝেতে বসে পড়া, শক্ত টেবিলের নিচে আশ্রয় নেওয়া, অথবা আসবাবের নিচে গুটিসুটি হয়ে বসে থাকা, ভবন থেকে দ্রুত বের হয়ে আসতে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করা, সিঁড়ির নিচে অবস্থান না নেওয়া। আমি নিজের বাসাতেই দেখছিলাম অনেকে সিঁড়ির নিচে অবস্থান নিচ্ছে, ফাঁকা কোনো স্থানে অবস্থান নেওয়া। এটা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে, ফাঁকা স্থানে অবস্থান নিলে পাশের বিল্ডিং যদি এসে ধসে পড়ে, গায়ে গা লাগানো বিল্ডিং। সাধারণত ফাঁকা স্থান প্রত্যেকটি শহরেই থাকে, মাঠ থাকে, রাস্তা থাকে, সেই পরিমাণ যেতে যেতে রাস্তা থাকে, প্রত্যেকটি বাড়ির সামনেই রাস্তা আছে। যেটি আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদের এখনকার নাগরিক জীবনে আমরা ওয়ালের সঙ্গে প্রচুর আসবাবপত্র রাখি। এটি আমাদের মনে রাখতে হবে যে ওয়ালের সঙ্গে আসবাবপত্র রাখলে, সেটি শোকেস, আলমিরা বা এই ধরনের জিনিসপত্র, সেগুলোকে আটকে রাখতে হবে। ভূমিকম্পে আরেকটি বিষয় যেটি হয়, এই আলমারি জাতীয় বিষয়গুলি পড়ে যায় আপনার বের হবার পথে, ফলে আপনি এগুলোকে টপকে বের হতে পারবেন না। ফলে এই বিষয়গুলিকে নিয়ম হচ্ছে যে আমাদের এই শোকেস, আলমারি জাতীয় জিনিসগুলিকে পেছনের ওয়ালের সঙ্গে বা কোনো থামের সঙ্গে, পিলারের সঙ্গে আটকে রাখার ব্যবস্থা করা। আমরা খুব একটা নিরাপদ বাসস্থানে বসবাস করি না, এই কারণে যে আমরা আসলে নিরাপত্তার বিষয়টি বুঝি না। এটি আমরা কেউই বুঝি না, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে আমরা নিরাপদ বাসস্থানের বিষয়টি বুঝি না। আমাদের রান্নাঘরগুলিতে কোনো ফায়ার এক্সটিংগুইশার থাকে না, আপনার রান্নাঘরে নাই, আমি নিশ্চিত যে আপনার রান্নাঘরে নাই, কিন্তু রান্নাঘরে আমরা আগুন জ্বালাই, কিন্তু সেইখানে একটি ফায়ার এক্সটিংগুইশার থাকা উচিত, কিন্তু থাকে না। ফলে প্রচুর রান্নাঘরে দুর্ঘটনা ঘটে, শীতকালে কাপড়ে আগুন ধরে যায়, এরকম অনেক ঘটনা ঘটে। ফলে আমার মনে হয় যে
এগুলো সিটি খুবই জরুরি। কর্পোরেশন নির্বাচন আসন্ন, মাত্র একদিন বাকি। এই নির্বাচনের সাথে আপনি সক্রিয়, এই নির্বাচনকে ঘিরে যেহেতু নগর প্রসঙ্গ তুললেনই, নগরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা তুললেনই, আসলে নতুন যারা আমাদের হবু নগর পিতা হতে যাচ্ছেন তারা কি পারবেন এইরকম চ্যালেঞ্জ সামনে নিয়ে আসলে আধুনিক কোনো ব্যবস্থার পথে নিতে? মানে ঢাকাকে কি আসলে সামান্য নিরাপদ নগরী হিসেবেও গড়ে তোলার সুযোগ আছে কিনা? অবশ্যই সম্ভব। যে কোনো সমস্যা হচ্ছে উত্তরণের জন্য সবচেয়ে সম্ভাবনাময় জায়গা। কেননা যেখানে দরিদ্র আছে সেখানে আপনার আয় বাড়ানোর সুযোগ আছে। অনেক ধনীর একটি দেশে আপনি কতটুকু আয় বাড়াতে পারবেন? ফলে আমাদের যেহেতু সমস্যা আছে, আমাদের সমাধান করার সম্ভাবনা অনেক বেশি। এবং ঢাকাকে শুধু সামান্য নিরাপদ না, ঢাকাকে সবচেয়ে নিরাপদ একটি নগরীতে পরিণত করা সম্ভব এই কারণে যে আমাদের দেশের মানুষের মধ্যে একটি বিষয় কিন্তু এখনো আছে, সেটি হচ্ছে অন্যান্য বহু দেশের মানুষ যেহেতু তারা অনেক উন্নত, তারা বসে থাকে যে শুধু ফায়ার সার্ভিসই যাবে। আমাদের দেশে আপনি দেখবেন যে সাধারণ মানুষ বের হয়ে আসে, জানুক না জানুক, পারুক না পারুক, যার যা আছে সেটা নিয়ে বের হয়ে যায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে দেয়, যেটা আমরা রানা প্লাজায় দেখেছি। গতকালই সেই রানা প্লাজা বিষয়টি আমরা দেখেছি কয়েক বছর আগে এবং গতকাল আমরা তাদেরকে স্মরণ করেছি। ফলে আমার কাছে মনে হয় যে সম্ভাবনা শুধু আছেই না, যিনি নগরপিতা হবেন তার যদি এই বিষয়গুলি সম্পর্কে জানা থাকে, তিনি যদি এই বিষয়গুলি সম্পর্কে আগে থেকেই সচেতন, সেটি আমাদেরকে বলতে পেরে থাকেন, তবে তার পক্ষেই সম্ভব এই বিষয়টিকে সমাধান করা। সমস্যা যদি আপনি না চেনেন তাহলে সমাধান করবেন কিভাবে? এবং আমি সক্রিয় আসলে রাজনৈতিক ভাবে না, কিন্তু আমি মনে করেছি যে আমাদের মধ্যে একটি প্রবণতা আছে যে আমরা সুশীল, তাই আমরা কখনোই কোনো রাজনৈতিক প্রক্রিয়া অংশ নেব না। এটা একদমই ভুল। আমি যদি মনে করি যে কোনো প্রার্থীর সম্ভাবনা আছে, তাকে দিয়ে বাংলাদেশের বা শহরের বা নগরের বা এমনকি ওয়ার্ডেরও কাজ হবে, আমার দায়িত্ব হচ্ছে তার পাশে থাকা। এটি কোনো রাজনৈতিক বিবেচনায় না, এটি হচ্ছে দলীয় বিবেচনায় না, কোনো দলীয় বিবেচনায় না, এটা একদমই সৎ নাগরিকের দায়িত্ব থেকে। বলে আমি মনে করি যে যেহেতু সিটি কর্পোরেশন অরাজনৈতিক একটি নির্বাচন, না আমরা মোটেই সমালোচনা বা কাঠগড়ার না সমালোচনার জন্য না, কিন্তু বিষয়টি দেখেন যে মানুষ একটু হেসে বলে যে আপনি তো সক্রিয়, কিন্তু আমার কাছে মনে হয় যে সক্রিয় কোথায় হতে হবে এবং হতে হবে না এই সিদ্ধান্তটি নিয়ে আমাদের খুবই জরুরি এখন। এবং ঢাকা নগরীতে আমি যেটি বললাম যে শুধু রান্নাঘরে যদি আপনি একটি ফায়ার এক্সটিংগুইশার রাখার ব্যবস্থা করতে পারেন অথবা মানুষকে বলতে পারেন, তবে দেশের রান্নাঘরগুলি, ঢাকার রান্নাঘরগুলি নিরাপদ হয়ে যায়। আমরা একটা বিরতি নিব মোস্তফা ফিরোজ, আপনার কাছেও জানতে চাইবো যে হবু নগর পিতাদের যে চাল চলন, নির্বাচনী ইশতেহার এবং আগের কর্মকাণ্ড, তা কি আসলে আমাদেরকে খুব বেশি আশাবাদী করবার সুযোগ দেয় কিনা, এবং আগামীতে তারা আমাদের নিরাপদ নগরী আসলেই দিতে পারবেন নাকি যে স্রোত তাতেই তাদের গা ভেসে যাবে? আপনার মতামত শুনবো একটা বিরতি নিয়ে। থাকুন ৭১ জার্নালের সাথে। শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড নেপাল, বাড়ছে মৃত্যুর মিছিল, ধসে পড়েছে বহু ভবন, জরুরি অবস্থা জারি। ভূমিকম্পে কেঁপে উঠল গোটা দেশ, আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় মানুষ, হেলে পড়েছে ভবন, নিহত ৩। আচরণবিধি মানতে খালেদার প্রতি আনিসের অনুরোধ, সুষ্ঠু পরিবেশ নিয়ে তাবিদ ও আব্বাসের সংসদ। গণভবনে জাতীয় ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী, আগামীতে বিশ্বকাপ জয়ের আশাবাদ। নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে, এখনো নিখোঁজ ৫০০। খুব দূরে নয় নেপাল বাংলাদেশ থেকে, বাংলাদেশেও হচ্ছে ভূমিকম্প, আঘাত এনেছে। আজকে সারা দেশ জুড়েই আতঙ্কিত মানুষ। খবরের মতোই ঘরে ঘরে আলোচনার বিষয় ভূমিকম্প, যদিও সিটি কর্পোরেশন নির্বাচন একেবারে দরজায় কড়া নাড়ছে। সাথে আছেন আলোচনার জন্য মোস্তফা ফিরোজ এবং আব্দুল নূর তুষার। মোস্তফা ফিরোজ, বিরতির আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম, হবু নগর পিতাদের মধ্যে নগরের নিরাপত্তা নিশ্চিত করার মতো দায়িত্বশীল, আন্তরিক কাউকে দেখতে পান কিনা, এবং তাদের প্রতি আপনি কতটা আস্থা রাখতে পারেন? সেক্ষেত্রে তো মানে যদি ঢাকা নগরীর কথা বলছেন, ঢাকা নগরী ধরেই কথা বলি, ঢাকা নগরীর যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে মানে যে প্যাটার্ন মানে প্রার্থীদের, তাতে উত্তরটা অনেক বেশি ভারী হয়ে গেছে। বেশ অন্তত ৪ জন প্রার্থী আছে যারা খুবই মানে যাদের পর আস্থা রাখা যায়।
যে তারা মানে নিজেরা কমিটেড এবং যদি সরকার যদি সাপোর্ট দেয় তাহলে তারা অনেক কিছু করতে পারে। দক্ষিণের ব্যাপারে অনেক বেশি মানে রাজনীতিকরণ এবং মানে ভাবমূর্তির দিক থেকেও মানে উজ্জ্বল না, আমি অনুজ্জ্বল বা কলঙ্কিত বলতে চাই না, বাট উজ্জ্বল না বলে আমার কাছে মনে হচ্ছে এবং খুব দূরদৃষ্টি সম্পন্ন বলেও আমার কাছে মনে হয়নি। আমি কয়দিনে বিভিন্ন টক শো এবং প্রার্থীদেরকে নিয়ে কথাবার্তা বলার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে উত্তর থেকে অন্তত 2 জন যদি দক্ষিণে পাঠানো যেত এবং তখন যদি এই প্রশ্নটা আসতো তাহলে আমার মনে হয় যে উত্তর দক্ষিণের, কিন্তু দেখেন ঢাকার মূলটা কিন্তু অনেক আত্মবিশ্বাসের সাথে দক্ষিণ। এই যে ভূমিকম্প নিয়ে যে আলোচনাটা করছি তার কিন্তু সবচেয়ে মানে স্পর্শকাতর অংশটা বিশেষ করে ঘর বাড়ির দিক দিয়ে, ভূতাত্ত্বিকের দিক দিয়ে যদিও মানে 2 অঞ্চলই পড়েছে, কিন্তু ঘর বাড়ির স্থাপনা অবকাঠামো ঝুঁকির দিক দিয়ে দক্ষিণটা বেশি। এই জায়গায় দরকার ছিল উত্তরের অন্তত 4 জনের মধ্যে 2 জন প্রার্থী, সেই 2 জন প্রার্থীর মধ্যে একজন যদি নির্বাচিত হয়ে আসতো তাহলে অনেক বেশি ভালো সমন্বয় হতো। তাহলে আমরা উত্তর থেকেও একজন দূরদৃষ্টি সম্পন্ন প্রমিজিং একজনকে পেতাম, দক্ষিণেও পেতাম। এখন সেই ব্যালেন্সটা নেই। তারপরে আমি যারা দাঁড়াচ্ছেন কারোর প্রতি অশ্রদ্ধা জানাচ্ছি না, আমি মনে করি যে অন্তত পলিটিক্যালি কমিটেড আছে 2 জনই। সুতরাং যদি সরকার দূরদৃষ্টি সম্পন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারবে। তো আমার মনে হয় যে এই বিষয়টা আমরা যেমন ভূমিকম্প আমাদের যেমন একেবারে দৌড়ে যেমন কড়া নাড়াচ্ছে, নির্বাচনটাও তো কড়া নাড়াচ্ছে। তো এর মধ্য দিয়ে এবং তার আগে দিয়ে যে ঘটনাটা ঘটলো, এই যে দুর্ঘটনার বা আশঙ্কা আতঙ্কটা, তো সুতরাং এটাও একটা নির্বাচনের কিন্তু এতদিন কিন্তু ইস্যু ছিল না, হয়তো অনেকগুলি 100 নম্বরের পরে ছিল এই ইস্যুটা, ভূমিকম্পটা। এখন কিন্তু এই ঘটনার কারণে এটা দ্রুত সামনে চলে আসবে এবং আমি ধারণা যদি প্রার্থীরা প্রচারণা চালানোর 1 দিন বা 2 দিন হাতে পান তাহলে কিন্তু তারা সাথে সাথে বলবেন যে আমরা ওয়াদা করছি, কথা দিচ্ছি যে আমরা যদি নির্বাচিত হই তাহলে ঢাকা নগরীকে নিরাপদ বাসযোগ্য করার জন্য, বিশেষ করে দুর্যোগ এই ধরনের ভূমিকম্পের মতন আমরা এই চ্যালেঞ্জটা নেব, আমরা কাজ করব। আমরা আশা করি সেই রকম প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ। অন্যান্য টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখে নিব আমরা, আলোচনায় নিশ্চয়ই আরো নতুন সংবাদ যুক্ত হবে। দক্ষিণ এশিয়ায় ভূমিকম্প, কাঠমান্ডু ধ্বংসস্তূপ, প্রাণহানি 876। ক্রিকেটারদের কখনো মনোবল না হারাতে প্রধানমন্ত্রীর আহ্বান। খালেদা জিয়া বিধি ভাঙলে আইনগত ব্যবস্থা, সতর্ক করে চিঠি। আজ রাত থেকে বুধবার পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 2 দফায় জোরালো ভূমিকম্প, ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ও আতঙ্কিত হয়ে 4 জনের মৃত্যু, আহত শতাধিক। অনেক এলাকায় হেলে পড়েছে ভবন, দেখা দিয়েছে ফাটল। নেপাল ও ভারতে 9 শতাধিক নিহত, বহুতল ভবনে ধস, আটকা পড়েছেন অনেকে। ভূমিকম্পের উৎপত্তিস্থল 200 কিলোমিটারের মধ্যে হলে ঢাকার 35% পাকা বাড়ি ধসে পড়বে, ক্ষতি হবে 40,000 কোটি টাকার, বলছেন বিশেষজ্ঞরা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বেগম জিয়ার কাছে রিটার্নিং কর্মকর্তার নোটিশ পাঠানো হয়েছে নয়াপল্টনের ঠিকানায়। সিটি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে 80,000 সদস্য, জানিয়েছে পুলিশ। আজ রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা। এবং গণভবনে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, বড় দলের বিপক্ষে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বাড়ানোর পরামর্শ। 7.9 মাত্রার ভূমিকম্পে তছনছ নেপাল, নিহত 1000-এর বেশি, আরও বাড়ার শঙ্কা। সারা দেশে ভূমিকম্প আতঙ্ক, নিহত 2 জন, বিভিন্ন স্থানে ভবনে দেখা দিয়েছে ফাটল, ধসেছে ছাদ। সিটি নির্বাচনের ভোটের বাকি 2 দিন, শেষ মুহূর্তের প্রচারে নগরী চষে বেড়াচ্ছেন মেয়র প্রার্থীরা। চলমান
চলাচলে বিঘ্ন না হলে প্রচারে বাধা নেই খালেদা জিয়ার, নিরাপত্তা চাইলে বিবেচনা জানালো ইসি। টাইগারদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী, দিলেন 2 কোটি টাকা পুরস্কার ও ফ্ল্যাট গাড়ির আশ্বাস। কথা বলবো সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। যদিও ভূমিকম্পের খবর নিয়ে অনেক বেশি আলোচনা ছিল, কিন্তু যেমনটা বলছিলাম যে আরেকটা দিন মাঝে, তারপরেই হচ্ছে মাঝে 2টা দিন 26 এবং 27 তারিখ হচ্ছে ভোট, এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এবং জরিপও এসেছে নানান পত্রিকার মাধ্যমে। খবর দেখেছি আমরা, বাংলা ট্রিবিউন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম তারা একটি জরিপ করেছে। আমরা জানি যে পশ্চিমা বিশ্বে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে জরিপ কেন্দ্রিক ব্যাপক আলোচনা হয় ভোটের আগে, এবং জরিপ ধরেই হচ্ছে নেতা রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া সেখানে জোরালো। আমরা দেখতে পাচ্ছি বাংলা ট্রিবিউনের জরিপে 27% উত্তরের প্রার্থী আনিসুল হক 27% সমর্থন পেয়েছে, 17% তাবিদ, দক্ষিণে 37% মির্জা আব্বাস, 29% সাইদ খোকন, এবং চট্টগ্রামও তাদের এই জরিপের আওতায় এসেছে। মঞ্জুর আহমেদকে দেখতে পাচ্ছি 47% এবং আজম নাসিরকে 43% সমর্থন পেতে দেখা যাচ্ছে এই জরিপ অনুযায়ী। তার মানে যদি এই জরিপ আমরা ধরে নিই, তাহলে হচ্ছে আনিসুল হক উত্তরের মেয়র, দক্ষিণের মির্জা আব্বাস এবং চট্টগ্রামে মঞ্জুর মেয়র হতে যাচ্ছে। আমাদের সাথে এই বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক জুলফিকার রাসেল আছেন। জুলফিকার রাসেল, স্বাগত আপনাকে 71 জার্নালে। আমি প্রথমেই জানতে চাইব, এই জরিপ কি খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার আগে না পরে, এবং এই জরিপকে আসলে কতটায় আস্থায় নেওয়া যায়? আস্থায় নেওয়া যায়, আমাদের কনফিডেন্স লেভেল তার যুক্তিগুলোই জানতে চাইব। 95%। আর খালেদা জিয়ার বহরে গাড়ি হামলা, মানে বহরে হামলার আগে না পরে, আসলে আমরা এটা ঢাকাতে আমরা 2বার নিয়েছি। প্রথমবার ছিল 14 থেকে 21 এপ্রিল, পরে দেখা গেল যে সাম্প্রতিক অনেক ইস্যুতে শেষ মুহূর্তে অনেক ভোটার সুইচ করেন এখান থেকে ওখানে। এর জন্য আমরা আবার লাস্ট মুহূর্তে 23 এবং 24 এই 2 দিন জরিপ চালাই, এবং জরিপ চালিয়ে যেই ফলাফলটা পাওয়া যায় সেটাই আমরা উপস্থাপন করি। ভেতরের একটা খবর জানতেই চাইব জুলফিকার রাসেল, এই গাড়ি বহরের যে হামলার ঘটনা, তাতে কি সহানুভূতি ভোটের হার বেড়েছে? হ্যাঁ, বেড়েছে। কত ভাগ সেটি? প্রায় 10%। উত্তর এবং দক্ষিণ দুই দিকেই, হ্যাঁ, চট্টগ্রামে তিন দিকেই বেড়েছে, 10% বেড়ে গিয়েছে। আপনি বলছিলেন যে আস্থায় না যেতে পারে এই জরিপকে, কি যুক্তিতে আপনি এমনটা? যুক্তিতে কারণ হচ্ছে যে আমাদের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাতে দেখা যায় যে যদি 384 উপরে যদি ভোটারের বা যে কোনো জরিপে যদি মানুষকে করা হয়, তাহলে সেটার এরর মার্জিন 5% হয়। অর্থাৎ আমরা তো 600 জনকে করেছি, এটা যদি আপনি 100 বার আবার যদি জরিপ করেন, তার মধ্যে 95 বার আবার এই একই উত্তর পাওয়া যাবে, এবং এরর মার্জিন ঠিক এই 4% এদিক সেদিক হবে। জরিপটা এরকমই, মোটামুটি বলা যায় এটা খুব আস্থা নেওয়া যেতে পারে। মোস্তফা ফিরোজ, আপনি দীর্ঘ বছর নির্বাচন কভার করার অভিজ্ঞতা আছে আপনার, সংবাদকর্মী হিসেবে বিভিন্ন ধরনের নির্বাচন আপনি কভার করেছেন। এরকম একটা জরিপ বাংলাদেশের বাস্তবায়তে, যেখানে প্রতি মুহূর্তে ধারণা করা হয় ভোটারের মন পরিবর্তিত হয়, এবং জরিপের খবরটি যখন পড়ছিলাম সেখানে দেখতে পাচ্ছিলাম যে 33% ভোটার তারা কোনো ধরনের মন্তব্য করেননি। ফলে এই জরিপকে আসলে আস্থায় নেওয়ার সুযোগ আছে কিনা? আর সুযোগ খুবই কম। আমি একটু অন্যভাবে একটু আলোচনাটা আনতে চাই। সেটি হলো, দেখেন, সর্বশেষ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল তো প্রায় 13 বছর আগে, এবং সেই নির্বাচনটাও কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল না, অনেকটা একতরফাই ছিল, যেহেতু তখন তৎকালীন আওয়ামী লীগের অংশগ্রহণ সম্ভবত ছিল না। ফলে আমার কাছে একটা সন্দেহ হচ্ছে যে ঢাকার মধ্যবিত্ত বড় একটা ক্লাস আছে, এই ক্লাস কতখানি ভোট কেন্দ্রে যাবে। কারণ আপনি দেখেন যে আমরা কিন্তু সাম্প্রতিক সময় দেখেন মধ্যবিত্ত শ্রেণী
মানে ঢাকা শহরে, তারা কিন্তু সাংঘাতিকভাবে রাজনীতি বিমুখ। এবং এই সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে যখন কি মুখোমুখি যত রাজনীতিটা মুখোমুখি হয়ে আসছে, এবং আপনি জানেন যে কালকে দুটো গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স আছে, প্রধানমন্ত্রী এবং অপোজিশন লিডার, তাই তো? তো বিএনপি চেয়ারপারসনের, তো এটার কিন্তু সবাই মনে করছে যে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এই এটা, অর্থাৎ একটা জাতীয় নির্বাচনের আগে যেমন ভাবে হয় সেইভাবে, অর্থাৎ এখানে টান টান একটা রাজনৈতিক উত্তেজনা, যখনই টান টান রাজনৈতিক উত্তেজনা থাকে এবং চলে এসছে ইতিমধ্যে, তখনই কিন্তু আস্তে আস্তে কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত এই শ্রেণীগুলি কিন্তু আস্তে আস্তে ভোট দানে নিরুৎসাহিত হবে। কারণ সত্যি কথা বলে এই ক্লাসের মধ্যে রাজনীতির ব্যাপারে আর কোনো তার মানে আপনার মনে হচ্ছে যে ভোট পড়বে কম, অনেক কম পড়বে এবং মানে বেশ নিচের দিকে নামতে থাকবে, অর্থাৎ যাদের মানি মাসল এবং মানে মোট কথা ভোটারদেরকে নিয়ে যেতে পারবে। এখন আমাকে আপনাকে কিন্তু ঘর থেকে তুলে নিয়ে যেতে পারবে না, কাদেরকে নিয়ে যেতে পারবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সুতরাং এই অবস্থায় যখন কি নির্বাচনটা মানে ভোট দানের এটা হবে, তখন কিন্তু আর এই জরিপ টরিপ কাজে লাগবে না। এবং তার সবচেয়ে বড় প্রমাণ এই যে 33 এই পয়েন্টটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কথা বলতে চাচ্ছেন এটা আপনি মানি মাসল পাওয়ারের কথা বললেন, কিন্তু এর আগের 5 সিটি কর্পোরেশন নির্বাচন বা যদি আমরা ধরি 5ই জানুয়ারির নির্বাচন, যেখানে ব্যাপক বিতর্ক আছে, সমালোচনা আছে যে অনেক কম ভোট পড়েছে, সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলোর প্রাধান্য খুব বেশি দেখিনি। জোরপূর্বক ভোটারকে ভোটে নেওয়া বা নির্দিষ্ট শ্রেণীর, আপনি যেটি ইঙ্গিত করেছেন, ভোটারকে ভোট কেন্দ্রে নেওয়া, সেরকম তো অভিজ্ঞতা আমাদের নেই। পার্সেন্টেজ অনেক কম ছিল না। এবং দুটি ঘটনা সাম্প্রতিক সময় মানুষ ভোটাররা আরো বেশি বিতৃষ্ণা হয়েছে। দেখেন, একটি হচ্ছে ভোটার কম যাওয়া, আরেকটি হচ্ছে ভোটারকে জোরপূর্বক ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া। আমরা 5ই জানুয়ারি নির্বাচন, তারপরের উপজেলা নির্বাচন, কোনোটাই আমাদের জন্য গণতন্ত্রের জন্য কোনো মডেল নির্বাচন না। আবার এই 3 মাস ব্যাপী আন্দোলন, সেটাও কোনো মডেল আন্দোলন না। অর্থাৎ দুটোই গণতন্ত্রের যে বিধিবিধান আমরা যদি মানি, তাহলে এই নির্বাচন সরকারের পক্ষ থেকে যে নির্বাচন আর বিরোধী দলের পক্ষ থেকে যে আন্দোলন, এই আন্দোলন এবং নির্বাচনটা মানুষকে আরো বীতশ্রদ্ধ করছে, আরো রাজনীতি বিমুখ করছে। এইরকম পরিস্থিতিতে কিন্তু এই নির্বাচনটা, এবং আমি এখনো পর্যন্ত বলবো যে এই নির্বাচনটাকে ঘিরে নগরবাসী যে একেবারে খুব উৎসাহ উদ্দীপনায় ঝাঁপিয়ে পড়েছে, ব্যাপক আশার সঞ্চার হয়েছে যে তার একটা নগর পিতা, 2 প্রান্তে 2 নগর পিতা নির্বাচিত করবে, সেরকম পরিস্থিতি আমি দেখছি না। শুনি আব্দুল নূর তুষার, আপনার কাছেও আসবো। আপনারা যখন জরিপ চালিয়েছেন তখন আসলে মানুষের মধ্যে উৎসাহ বা সত্যিকার অর্থে খুবই সম্প্রতি মানুষ, জীবন্ত মানুষ পুড়িয়ে মারার ঘটনার দগদগে স্মৃতি আছে, তারপরে গণমাধ্যম দেখে আমাদের একটি ধারণা, গণমাধ্যমের খবর দেখে, যে বেশ সাধারণ মানুষ এই নির্বাচনটাকে নিয়েছে উৎসাহ উদ্দীপনা বা ভোটাধিকার প্রয়োগের একটা প্রক্রিয়া হিসেবে। আপনাদের জরিপে সেই রকম কোনো প্রশ্ন ছিল কিনা, পর্যবেক্ষণ আছে কিনা? আমি একটু আসলে প্রথমে মুস্তাফা ফিরোজ ভাইয়ের একটা কথার যুক্তি খণ্ডন করি। 33 ভাগ কিন্তু ঢাকা উত্তরে, বাকিগুলোতে কিন্তু এত নয়, বাকিগুলোতে কিন্তু 10 থেকে 12%। মানে আপনি যেটা বলছেন যে আস্থায় নেওয়া যেতে পারে না, কারণ হচ্ছে যারা ভোট দেননি তারা 33 ভাগ, এটা কিন্তু শুধুমাত্র ঢাকা উত্তরে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, উৎসাহ উদ্দীপনা কিন্তু যথেষ্ট ছিল, এবং আমরা চেষ্টা করেছি যে প্রথমে যাকে প্রশ্ন করেছি তারপর কিন্তু অনেকে আসে উত্তর দেয়, মানে আরো জরিপে অংশ নিতে। আমরা সেটা না করে 10 জনের পরে আবার 11তম যিনি, তাকে আমরা এখানে বেছে নিয়েছি স্কিপ করে আর কি। এটাতে জরিপের ফলাফল অনেক ভালো হয় বলে আমরা মনে করি, নিরপেক্ষ হয়, শক্তিশালী হয়। আব্দুল নূর তুষার, আপনি পরিষ্কার করেছেন যে নাগরিক দায়িত্বের অংশ হিসেবে আপনি মনে করেছেন যে এই নির্বাচনটিতে আপনার অংশগ্রহণ করার যৌক্তিকতা আছে। সেই অংশগ্রহণ প্রক্রিয়ায় আপনি আসলে সাধারণ মানুষকে কতটা ভোট সম্পৃক্ত দেখতে পাচ্ছেন? সাধারণ মানুষ কি যাবে আসলে ভোট কেন্দ্রে ভোট দিতে? হ্যাঁ, অবশ্যই আমার ধারণা যে সাধারণ মানুষ যাবে, কেননা এই মধ্যবিত্তের যে উন্নাসিক দৃষ্টিভঙ্গি, এটি কিন্তু আসলে কিছু মধ্যবিত্তের, সকলের নয়। কেননা এই ঢাকা শহরে যে মধ্যবিত্তরা থাকেন, ঢাকা তাদের বাসস্থান, ঢাকা তাদের পড়াশোনার জায়গা, ঢাকা তাদের জীবিকার জায়গা, ফলে তারা ঢাকা শহরটাকে সুন্দর দেখতে চান। ফলে জাতীয় নির্বাচনের যে ডামাডোল কিংবা উপজেলা নির্বাচনের যে ডামাডোল, সেই তার সাথে কিন্তু এই নির্বাচনের ঢাকা চট্টগ্রামে দুটি বড় নগরী নির্বাচনের পার্থক্য আছে। এবং আমরা যেখানেই গিয়েছি সেখানে সাধারণ মানুষ কিন্তু
কাকে ভোট দেবেন তার চাইতে বড় কথা হচ্ছে তারা ভোট দিতে যাবেন, এরকম একটি বিষয়ে তারা বলেছেন। এই জন্য বলেছেন যে আমরা যেখানে গিয়েছি দীর্ঘ সময় ঢাকা শহরে নাগরিক ব্যবস্থাপনার নেতৃত্বে যার থাকবার কথা সেরকম মানুষ না থাকবার কারণে আমাদের কিন্তু নানা ধরনের অব্যবস্থা তৈরি হয়েছে, সেটি বাজারেই হোক, বাড়িতেই হোক, রাস্তাঘাটেই হোক। মানুষের হোল্ডিং ট্যাক্স নিয়ে আপত্তি আছে, মানুষের কর দেওয়ার যে প্রথা সেটি নিয়ে আপত্তি আছে, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করার যে প্রক্রিয়া সেটি নিয়ে আপত্তি আছে, কোন এলাকাগুলি ব্যবসায়ী এলাকা হবে, কোনগুলি রেসিডেন্সিয়াল সেটি নিয়ে আপত্তি আছে, বাজারের ব্যবস্থাপনা নিয়ে আপত্তি আছে, বস্তিবাসীর যেসব সুবিধাদি সেগুলো নিয়ে আপত্তি আছে। ফলে মানুষ চায় একজন জবাবদিহিতা করতে পারবেন এমন একজন মানুষকে সেখানে দেখতে চায়, যার কাছে যাওয়া যাবে, জবাব চাওয়া যাবে। আপনি যদি ভোট না দেন তাহলে জবাব চাইবেন কার কাছে? ফলে নাগরিক দায়িত্বের অংশ হিসেবে এই রাজনীতি বিমুখতা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। ফলে মধ্যবিত্ত যদি মনে করে যে তারা বাড়িতে বসে থাকবে এবং ঢাকা শহর আপনা আপনি ফেরেশতারা এসে ঠিক করে দিবে, এটা তো হবে না। যেটা দরকার মধ্যবিত্তের, রাজনীতি বিমুখতা এক জিনিস আর নাগরিক দায়িত্ব পালন আরেক জিনিস। রাজনীতি বিমুখ, আপনি দলীয় রাজনীতি করবেন না, কিন্তু আপনার শহরকে যার দেখবার কথা তাকে তো আপনাকে নির্বাচিত কিন্তু করতে যখন হবে। এই প্রশ্নটি ওঠে যে জোরপূর্বক ভোটারদের নিয়ে যাওয়া হতে পারে, পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ থাকতে পারে, এবং এই প্রশ্ন ওঠাটাও কোনো কোনো মহলের জন্য খুবই যৌক্তিক। যখন গার্মেন্টস মালিকরা নির্বাচনে অংশ নেন, প্রভাবশালী ব্যবসায়ীরা অংশ নেন, তখন তো এই শঙ্কা থেকেই থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে পেশাহীনেরা নির্বাচনে অংশ নিলে কি সেটা ভালো হতো? বরং গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রির মানুষ যার নিশ্চিত পেশা আছে, যিনি দেশে কর দেন, যে মানুষদের নিশ্চিত আয় আছে, যেটি উত্তরের অধিকাংশ প্রার্থীর আছে বলে আমরা জানি, সেরকম মানুষের নির্বাচনে অংশ নেবে, এটা তো নাগরিক অধিকার। এখন আপনি যদি বলেন গার্মেন্টস এর মালিক অংশ নিতে পারবে না, তো পেট্রোল পাম্পের মালিক পারবে? পেট্রোল পাম্পের মালিক পারবে নাকি বাজারের যিনি বাজারের সর্দার তিনি পারবেন? বিষয়টা তো তা না। বরং যদি কারো একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি থাকে যিনি কমপ্লায়েন্ট, যিনি সারা দুনিয়ার কাছে প্রমাণ করতে পেরেছেন যে তার গার্মেন্টস ফ্যাক্টরিতে লোকজন চিকিৎসা পায়, স্কুল পায়, নিয়ম মতো বেতন পায় এবং শিশুশ্রম নাই, যথেষ্ট পরিমাণে টয়লেট আছে, সেই লোকটি যদি একটি ফ্যাক্টরির মধ্যে সেটা ইনশিওর করতে পারে, আমি তো মনে করি সেই মানুষটি শহরও সেটা ইনশিওর করতে পারবে। ফলে আপনার একটি নির্দিষ্ট পেশা তো থাকতে হবে। আমি সবসময় এই ব্যাপারটাকে খুব দেখি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, যে অমুক মালিক, অমুক শিল্পপতি বা মালিকদের সঙ্গে তো রাজনীতির কোনো বিরোধ নাই। বিরোধ হচ্ছে দুর্নীতি করে যিনি আয় করেন তার সঙ্গে রাজনীতি বিরোধ আছে। ফলে আমি মনে করি যে এইবারের যে রাজনীতি একটা গুণগত পরিবর্তন এসছে, বিশেষ করে উত্তরের রাজনীতিতে। আপনি দেখবেন যে সেখানে তরুণরা অংশ নিয়েছে, তরুণরা অংশ নিচ্ছেন, নতুন প্রজন্মের মানুষেরা অংশ নিচ্ছেন এবং অভিজ্ঞ প্রবীণরা অংশ নিচ্ছেন। কিন্তু এইখানে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে প্রতিটি পক্ষই কিন্তু যার যার অবস্থান থেকে নগরের সমস্যাটিকে অ্যাড্রেস করবার চেষ্টা করছেন। প্রশ্ন হচ্ছে সেটি যে শুধু কথার কথা নাকি এমন প্রার্থীকে নির্বাচিত করা উচিত যার পেছনে একটা ট্র্যাক রেকর্ড আছে, অন্যান্য সাফল্য আছে। তেমন প্রার্থী যখন সামনে আছে তখন তো সাধারণ ভোটারদের উচিত, আসলে মধ্যবিত্ত শিক্ষিত ভোটারদের উচিত আসলে ভোট দেওয়া, নগর পিতা বলি মাতাই বলি তাকে নির্বাচিত করবার ক্ষেত্রে এগিয়ে আসা। আমি তো সবার সাথে একমত। আসলে এই আমি বাস্তব পরিস্থিতিটা বললাম, কিন্তু সেটাকে যুক্তিসঙ্গত সেটা আমি কিন্তু বলছি না। অবস্থাটা এটা তো সবার সাথে একমত যে এই পরিস্থিতি কাটিয়ে আমাদেরকে নামা উচিত। যেমন আমি একটু আগেই তো বললাম যে উত্তরের যদি আমার সুযোগ থাকতো আমি 4 জনকে ভোট দিতাম, কারণ 4 জনই আমার কাছে মনে হয় খুব ফিট ক্যান্ডিডেট। আমার একটা প্রশ্ন আছে, আপনি 4টা ভোট দিতে পারবেন না? দিতে পারবো না। আপনি যদি মনে করেন যে আপনাকে একটা ভোটই দিতে হবে, সেক্ষেত্রে কাকে দিতেন? না, সেটা ধরেন এখানে এই যে ফিরোজ ভাই বলতে পারছেন না, এটাই হচ্ছে 33%। এটা বলছেন 4 জনকে দিবেন, যাওয়ার পরে একজনকে দিবেন। তিনি হয়তো জরিপকারীকে বলবেন, কিন্তু টেলিভিশনে তিনি বলবেন না। না, আমি যদি বলি সে যদি আনিস ভাই না থাকতো, এই নির্বাচন না থাকতো, তাহলে আমি 3 জনের মধ্যে পরে কে মাহিবি চৌধুরী, তাবিদ আর হচ্ছে জুনায়েদ সাকি, এই 4 জনের মধ্যে আমি। তার মানে আপনি হচ্ছে 1 নম্বরে আনিসুল হককে নিয়ে গেলেন? না, আমি সেটা বলতে যাচ্ছি না। আমি এই পর্যায়ে এসে আমি বলতে যাচ্ছি না। তো নিঃসন্দেহে যদি বলেন মানে ব্যক্তি আনিসুল হক সম্পর্কে অত্যন্ত যোগ্য এবং আমরা তো আসলে যদি ধরেন ইভেন আব্দুল মিন্টু উনি যদি থাকতেন, ওনারা যদি আসেন এবং ওনাদের পিছনে ট্র্যাক রেকর্ড আছে, ওনারা ওনারা সংগঠিত করেন, সংগঠক, উদ্যোক্তা। আমরা হচ্ছে পরজীবী, আমাদের কিন্তু খুব একটা বেশি কৃতিত্ব নেই, কিন্তু ওনারা তো সৃষ্টি করেছেন, নির্মাণ করেছেন অনেক কিছু। যারা নির্মাণ করেছেন তাদের দিয়ে পরে আশা করা যায়। এবং বাকি যে 3 জন আছেন, মাহিবি চৌধুরী, জুনায়েদ সাকি এবং তাবিদ, তারা হচ্ছে তরুণ।
তাদের পরও ভরসা করা যায় যে তারা অনেক বেশি উদ্যমী হবেন, যে ঘাটতিগুলি আছেন, অভিজ্ঞতার ঘাটতি, সেই ঘাটতিগুলি পূরণ করার জন্য তারা সচেষ্ট থাকবেন এবং হয়তো আন্তরিকতা দিয়ে সেটা আন্তরিকতা দিয়ে পুষিয়ে নেবেন। কাভার করবেন। তো সুতরাং আমি বলছি যে আমাদের নগরবাসীর উচিত মানে মধ্যবিত্ত এই তারা তো ডমিনেট করে অনেক কিছু, সুতরাং তারা এই রাজনৈতিক বিমুখতা কাটিয়ে তাদের কিন্তু মানে উচিত হলো অংশ নেওয়া। কিন্তু বাস্তবতা আমি যেটা দেখি মানে আমার চারপাশে যে সাংঘাতিক রকম বিমুখ, এবং একটা আমি একটা বলি এবং এটা কিন্তু হতো না, আমি বলি একটা মানে অন্যভাবে এই আলোচনা হয়তো কেউ একমত হবেন না। এই নির্বাচনে প্রধান রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যদি সরাসরি প্রচারণায় পার্টিসিপেশন যদি না করতেন তাহলে হয়তো সবচেয়ে ভালো হতো। এই প্রসঙ্গের আলোচনায় না হলে হতো কি, তাহলে কিন্তু নগরবাসী অর্থাৎ যত বেশি রাজনীতি মেরুকরণ হচ্ছে, যারা রাজনীতি নিয়ে ভীত সন্ত্রস্ত তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে উত্তেজনা হয়েছে। খালেদা জিয়া মাঠে নামলেন বলেই তো ছাত্রলীগের নেতারা তো প্রতিরোধ করলেন, তাই না? যদি না নামতেন তাহলে তো এটা হতো না। এবং প্রধানমন্ত্রী একেবারে ওইভাবে মানে প্রার্থী ঠিক করা গণভবন থেকে, সেটাও দরকার ছিল না। নেপথ্যেও তো অনেক কিছু করা যায়। নির্দলীয় নির্বাচনটি যখন তার চরিত্র হারাতে শুরু করলো তখনই আসলে ক্ষতিটা আমি চাইলেও কিন্তু এখানে একজন যোগ্য প্রার্থীর পক্ষে, আমি এখন যদি ধরেন আমি মনে করলাম যে আনিসুল হক যোগ্য প্রার্থী, আমি যদি এখন নামি, আমি সংবাদ কর্মী একজন, তাহলে জিনিসটা কি হবে যে মোস্তফা ফিরোজ এখন আওয়ামী লীগ করে, চোখের লোকজন তো আঙুল দিয়ে দেখাবে, সাধারণভাবে তো সেভাবে দেখানো হবে। কিন্তু যদি একেবারেই নির্দলীয় হতো, এবং সত্যিকার অর্থে বর্তমান আইন অনুযায়ী যে নির্দলীয় রাজনীতি মানে নির্বাচন হওয়ার যে মানে অঙ্গীকার এবং আইন, সেটাই যদি হতো তাহলে কিন্তু আমার সেই ক্ষেত্রে কিন্তু মাহিবি বলেন, তাবিদ বলেন আর আনিস ভাই বলেন, তাদেরকে পক্ষে তো নামতে তো আমার কোনো নাগরিক হিসাবে, যেমন তুষার ভাই নেমে গেছে, আমিও নামতে আমি বলে দেই শুধু একটা কথা, পরে মনে থাকবে না। সেটি হচ্ছে যে দেখেন এইখানেই সমস্যাটি, দল যদি একজন যোগ্য প্রার্থীকেও সমর্থন দেয়, যেহেতু দল সমর্থন দিয়েছে সেই জন্য যোগ্য প্রার্থীর যেন যোগ্যতা কমে গেল। আমি এই জায়গায় বিরোধী। আমার কাছে মনে হয় যে আনিসুল হকের নাম যেহেতু বারবার এসছে, আনিসুল হক কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য না। একটি রাজনৈতিক দল যদি একজন যোগ্য লোককে সমর্থন দিয়ে থাকে, আমার বরং সেই দলটিকে অভিনন্দন জানানো উচিত যে আপনার এতদিনের নমিনেশনের যে প্রক্রিয়া সেখান থেকে সরে এসে অবস্থান পরিষ্কার করার জন্য ধন্যবাদ আব্দুল নূর তুষার। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি নির্বাচন রাজনীতির আলোচনায় আমরা বিরতি নিয়ে ফিরছি, থাকুন আমাদের সাথে। ধন্যবাদ সাথে থাকবার জন্য, অপেক্ষা করবার জন্য। আমরা কথা বলছি খবর নিয়ে। আছেন ৭১ জার্নালে, আমাদের সাথে আছেন মোস্তফা ফিরোজ, আছেন আব্দুল নূর তুষার এবং জুলফিকার রাসেল, নির্বাহী সম্পাদক ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউন। জুলফিকার রাসেলের বাংলা ট্রিবিউন থেকে করা হয়েছে সিটি কর্পোরেশন নিয়ে জরিপ, সেই জরিপ প্রসঙ্গে আব্দুল নূর তুষার তার অবস্থান পরিষ্কার করছিলেন। যেটা বড় বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে এই ধরনের জরিপে আপনি লক্ষ্য করবেন যে এই 27%, 17% এরকম একটি বিষয় থাকে, কিন্তু একই সঙ্গে একটি জায়গা থাকে সাইলেন্ট মেজরিটি। আমার কাছে সবসময় মনে হয়েছে ঢাকা শহরে সাইলেন্ট মেজরিটি কখনোই সিদ্ধান্ত নিতে ভুল করে না। তারা যোগ্য, অভিজ্ঞ এবং কাজ করতে সক্ষম এমন মানুষকে ভোট দেয়। একটি বিষয় কিন্তু আমি এখানে পরিষ্কারই করতে চাই, আনিসুল হককে আমি চিনি 30 বছর এবং আমি তাকে দেখেছি খুবই ছোট জায়গা থেকে আজকের এই যে 50,000 লোকের একটি শিল্প প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিতে, এবং সবিনয় জানতে চাই না আমি একটি অনুষ্ঠান আমরা একসঙ্গে করেছিলাম, এবং সেই সময় আমি দেখেছি যে তিনি খুবই নির্দলীয় এবং নিরপেক্ষভাবেই এই কাজটি করেছিলেন। একটা বিষয় পরিষ্কার করতে হবে, আনিসুল হক কিন্তু আওয়ামী লীগের সদস্য না। আওয়ামী লীগ নেত্রী আনিসুল হকের মতো একজন মানুষকে সমর্থন দিয়েছেন, সেটি আওয়ামী লীগের জন্য একটি চমৎকার সিদ্ধান্ত। আওয়ামী লীগ একজন যোগ্য মানুষের প্রতি তার সমর্থন দিয়েছে, অরাজনৈতিক মানুষের প্রতি সমর্থন দিয়েছে যার সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ নাই। অরাজনৈতিক বলা যাবে না, অদলীয় বা নির্দলীয় বা নিজের দলের বাইরে। অরাজনৈতিক মানে আমি বলতে চেয়েছি যার রাজনীতি করবার, সরাসরি রাজনীতি করবার বিষয় নেই। ফলে এটি তো একটা রাজনৈতিক পরিবর্তনের সূচনা, যেটি বড় দল প্রকৃত অর্থে একটি নির্দলীয় নির্বাচন, যেটি স্পিরিট এই নির্বাচনে, সেটি করবার চেষ্টা করছে। এবং আওয়ামী লীগের মতো একটি দল যার কিন্তু নেতাকর্মীর অভাব নাই, চাইলেই আওয়ামী লীগ এইখানেও উত্তরেও একজনকে দিতে পারত যে দীর্ঘ সময় আওয়ামী লীগের সঙ্গে সরাসরি মিছিল মিটিং করেছে। তার মানে
আনিসুল হককে দিয়ে কাজ হবে বলেই মনে করেছে একটি বৃহৎ দল। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আনিসুল হক কিন্তু শুধু যে এই কাজটি করেছেন তাই না, আমরা বলা নামে একটি অনুষ্ঠান করেছিলাম, সেটা এখন থেকে প্রায় 18-19 বছর আগে। সেই সময় আমরা কথা বলেছি এমন বিষয় নিয়ে, মানুষের জীবিকা নিয়ে কথা বলেছি, এবং এই ঢাকা শহরের সমস্যা নিয়ে অনুষ্ঠান করেছি। আমরা অনুষ্ঠান করেছি নারী নির্যাতনের উপরে, আমরা অনুষ্ঠান করেছি এমন বিষয়গুলি নিয়ে যেগুলো আজও প্রাসঙ্গিক। এবং আপনি যদি দেখেন এই নির্বাচনে প্রকৃত অর্থে একটি জরিপ ভিত্তিক, যে জরিপ এই বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন সবাই করছে, অন্যান্য সব পত্র পত্রিকা করছে, এই জরিপ কিন্তু আমরা আগে করেছি, পরে নির্বাচনে এসেছি। এবং সেইখানে এটি 600 জনের জরিপ। আনিসুল হক গেছেন ৭৬,৭৩৫ জনের কাছে এবং গিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন তার লোকজন দিয়ে যে এই শহরের সমস্যা কি, ফলে সমস্যাগুলি কি সেটি চিহ্নিত হয়েছে, সমস্যাগুলি দূর করার উপায় কি সেটি চিহ্নিত হয়েছে, এবং পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ নগরের কথা আমরা বলেছি, বাসযোগ্য নগরের কথা বলেছি, ধনী গরিব ভেদাভেদ ঘুচিয়ে আনার যে বিষয়টি সেটির কথা বলেছি। ধনী গরিবের ভেদাভেদ কিন্তু শুধু আয় কমালে, আয় বাড়ালে ঘটে না। তার মানে আব্দুল নূর তুষার, আমাদের আসলে এখন অপেক্ষাই করতে হবে যে আনিসুল হক যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে আসলে কি ধরনের জীবনযাত্রার মান উন্নয়ন করলে হয়। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব, সেটি হচ্ছে যে ধনীর বাড়িতে টয়লেট আছে, কিন্তু ঢাকা শহরের একটা বিরাট অংশের মানুষ সারাদিন রাস্তাতেই থাকে, রাস্তাতে ভালো টয়লেট নাই। আপনি যদি রাস্তাতে ভালো টয়লেট দিতে পারেন, তবে ওই ধনীর বাড়ির টয়লেট আর আপনার রাস্তার টয়লেট সমান সমান হয়ে যায়, আপনার জীবনযাত্রার মান উন্নত হয়ে যায়। ফলে আনিসুল হক কিন্তু পরিষ্কার বলেছেন যে 300 টয়লেট তিনি ঢাকা উত্তরে করতে চান। সমালোচকরা কিন্তু বলবেনই যে গরিবকে তুমি রাস্তার টয়লেটে পাঠাবে, বাড়িতে টয়লেট দিবেন। আব্দুল নূর না, তুষার, সমালোচক এটা বলবেন না, বরং সমালোচক জানবেন যে গরিব তার কাজের জায়গাতে টয়লেট পাবে। গরিবকে, সে গরিব থাকে বস্তিতে, গরিব থাকে নিম্ন আয়ের এলাকায়, ফলে করাইল বস্তিতে যে গরিবটি থাকে, ভাসান থেকে যে গরিব থাকে, সে কাজ করে কাউরান বাজারে, কাউরান বাজারে তার টয়লেট বেশি দরকার। বস্তির টয়লেট কিন্তু হবে, কিন্তু আমরা বলেছি কাউরান বাজারেও টয়লেট হবে। এই বিষয়টি হচ্ছে খুব জরুরি। আমরা বলেছি আপনি আপনার বাস স্ট্যান্ডে ওয়াইফাই পাবেন, আপনি আপনার রাস্তায় ওয়াইফাই পাবেন, আপনি আপনার রাস্তায় নিরাপত্তা পাবেন, সিসি ক্যামেরার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না, ক্যামেরা আপনাকে পর্যবেক্ষণ করবে। এই জিনিসগুলি দিতে পারলেই কিন্তু ধনীর বাড়ির নিরাপত্তা আর গরিবের বাড়ির নিরাপত্তা এক হয়ে যাবে। জুলফিকার রাসেল, আমরা নির্দলীয় নির্বাচন বলছি এই সিটি কর্পোরেশন নির্বাচনকে, কিন্তু আবার জরিপে যারা হচ্ছে ভোটে সমর্থনে এগিয়ে আছেন তারা রাজনৈতিক দলের সদস্য এবং রাজনৈতিক সমর্থন পুষ্ট। তার মানে কি দিন শেষে যে আলোচনাটি এসেছে যে সিটি কর্পোরেশন নির্বাচন একটি রাজনৈতিক চাদরে মোড়া হলে পরেই সেটি স্বাভাবিক হতো, যৌক্তিক হতো, সেই রকম কোন পর্যবেক্ষণ আপনারা যে 1800 ভোটারের উপর জরিপ চালিয়েছেন তাতে বেরিয়ে এসেছে কিনা? হ্যাঁ, আসলে আমাদের জরিপ না, আমার যে কোনো জরিপ আমার যতগুলো আশেপাশে হয় সবগুলোতে আমি দেখেছি আসলে প্রত্যেকটা নির্বাচন, একেবারে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সব স্থানীয় নির্বাচনগুলো আসলে এরকমই রাজনৈতিক একটা ছায়ার মধ্যে হয়। এবং আসলে আমার মনে হয় যে রাজনৈতিকভাবে হলেই আমার মনে হয় সবচেয়ে ভালো, তারা সবগুলো রাজনৈতিক দল নির্দ্বিধায় মাঠে নামতে পারবে। যেভাবে লুকিয়ে ছাপিয়ে করছে এটা একেবারে সরাসরি হয়ে যেত, এবং আসলে খুব একটা যে লুকিয়ে করছে তাও মাঝে মাঝে মনে হয় না, মনে হয় যেন সরাসরি করছেন। আপনি দেখবেন যে আমাদের একজন প্রার্থীর পক্ষে স্বয়ং বিএনপি চেয়ারপারসন নিজেই নেমেছেন। মানে এটা যে রাজনৈতিকভাবে একটা রাজনৈতিকভাবেই হয় নির্বাচনগুলো, সেটাই এগুলোই প্রমাণ করে, এইসব ইস্যুগুলো। অনেক ধন্যবাদ জুলফিকার রাসেল আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য। আমরা কোনো মন্তব্য এই প্রসঙ্গে, মোস্তফা ফিরোজ, আমরা একটু প্রসঙ্গ বদল করতে চাই এবং সেই সাথে হাতে আসা কয়েকটি পত্রিকা যদি থাকে আমি সহকর্মীদের অনুরোধ করব তাহলে দেখে নিতে পারি। আমরা ভোরের কাগজ চলে এসেছে। ভূমিকম্পে লন্ডভন্ড নেপাল, নিহত 1000 ছাড়িয়ে, ভূমিকম্পে ভারতে নিহত 38, ভূমিকম্পে কাঁপল সারা দেশ, নিহত 4, আহত শতাধিক, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে মানুষ রাস্তায়। এবং আমরা নেপালের ছবি এটি দেখতে পাচ্ছি, কাঠমান্ডুর একটি ছবি, এবং উদ্ধারের সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন সেই খবর তারা দিয়েছে, এবং তার নিচেই 100 বছরের উল্লেখযোগ্য ভূমিকম্পগুলোর তালিকা দিয়েছে ভোরের কাগজ। এবং আমরা জানি 17 বছরের যে ঝুঁকি পূর্ণ ভূমিকম্পগুলো হয়েছে, বড় দুর্যোগ হিসেবে এইবারের এই ভূমিকম্পটিকেও দেখা হচ্ছে। সকালের খবর যথারীতি নেপালের ভূমিকম্প ধরে
ভূমিকম্পের খবর, প্রধান শিরোনাম, ছবি সহ ভয়ঙ্কর সব ছবি। ঢাকার ৮০% কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, থাকছে ৩ স্তরের নিরাপত্তা, স্বস্তি ফেরেনি ভোটারদের মনে। ৩ স্তরের নিরাপত্তা কথাটি ধরে এর পরের আলোচনায় যাব। আচ্ছা, আমি একটু এই বিষয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা কথা বলবো ভূমিকম্প নিয়ে। হুমকির মুখে বাংলাদেশ, নেপালে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু, সারা দেশে আতঙ্ক, নিহত ৫। আমাদের সময় আবারও ভূমিকম্পের খবরই প্রধান শিরোনাম, এবং পাশে তারা দিয়েছেন ৭৮,০০০ ভবন এই রাজধানীতে ঝুঁকিপূর্ণ, সেই খবর এবং তালিকা দিয়েছে ভূমিকম্পের সময় সাধারণ মানুষের কি করণীয়, এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে ঝুঁকির মাত্রা যে বেড়েছে সেই খবরও আছে আমাদের সময়ের প্রথম পাতায়। বাংলাদেশ প্রতিদিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত প্রার্থীরা, গোল টেবিল বৈঠকের আলোচনা ধরে প্রধান শিরোনাম করেছে পত্রিকাটি, এবং পাশেই খুব স্বাভাবিকভাবে এই ভূমিকম্পের শিরোনামও আছে বাংলাদেশ প্রতিদিনে। ভোট কেনাবেচার উৎসব শিরোনামে গতকাল থেকে যে ধারাবাহিক শুরু হয়েছে তার দ্বিতীয় পর্ব ছাপা হয়েছে বাংলাদেশ প্রতিদিনে। প্রথম আলো অনলাইন, ভূমিকম্প মৃতের সংখ্যা প্রথম আলোর হিসাব অনুযায়ী এখন পর্যন্ত এটি 22টা 47, মানে 11:15 1170, ভারতে 36, দেশে ভূমিকম্পের খবর। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, যেটি বলছিলেন মোস্তফা ফিরোজ, ইন্দোনেশিয়া সফর নিয়ে বিকাল 4টায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবার কথা, এবং 2টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলন, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। 100 বছরের সেই সব ভয়াল ভূমিকম্পের তালিকা ছেপেছে প্রথম আলো। যুগান্তর আছে ভূমিকম্পের এই খবর সবার আগে। 1531 জনের মৃত্যুর খবর আছে নেপালের থেকে। সিটি নির্বাচন প্রচার শেষ, মধ্যরাতে আইন শৃঙ্খলা বাহিনীর 80,000 সদস্য মাঠে নামছে, এবং মোস্তফা ফিরোজ 3 স্তরের নিরাপত্তা নিয়ে আপনি কথা বলতে চেয়েছেন, আপনি কথা বলবেন। তার আগে আমি স্বাগত জানিয়ে নিতে চাই আমাদের সাথে এই আলোচনায় শামীম আক্তারকে, চলচ্চিত্র নির্মাতা, তিনি আছেন আমাদের সাথে। শামীম আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমি শামীম আক্তার আমাদের সাথে নির্বাচন প্রসঙ্গে যুক্ত হতে চাইলে অবশ্যই কথা বলবেন। বিশেষ করে আমরা 71 টেলিভিশনে একটি ধারাবাহিক প্রচারণা চালাচ্ছি। বর্ষবরণ উৎসবে যে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আমাদের অবস্থান এবং প্রতিরোধের ডাক পরিষ্কার করবার জন্য প্রতিদিন 71 জার্নালে আমরা এটি নিয়ে যারা কাজ করছেন, আন্দোলন করছেন, তাদেরকে নিয়ে কথা বলি, এবং আমরা বিরতির পর এই আলোচনায় ফিরব। 3 স্তরের নিরাপত্তা নিয়ে কথা বলার জন্য একটু অপেক্ষা থাকুন আমাদের সাথে 71 চ্যানেলে। নির্বাচনকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা দেবার খবর এসেছে গণমাধ্যমে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের প্রহরেও জোরালো নিরাপত্তার ঘোষণা ছিল, এবং নিরাপত্তা ছিল বইমেলাকে কেন্দ্র করে, যেখানে অভিজিৎ রায় নৃশংসভাবে খুন হয়েছেন। আমাদের সাথে আছেন শামীম আক্তার, কথা বলবো আমরা এই প্রসঙ্গে। আছেন মোস্তফা ফিরোজ এবং আব্দুল নূর তুষার। মোস্তফা ফিরোজ, 3 স্তরের নিরাপত্তা, নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা প্রসঙ্গে কথা বলতে চেয়েছিলেন। মানে আমি নিরাপত্তা নিয়ে আমার কাছে খুব একটা সন্দেহ সংশয় নেই, যথেষ্ট নিরাপত্তা থাকবে। এবং সব একটু আগেই যেটা বলছিলেন যে নিরাপত্তার এগুলি যদি লম্বা সময় থাকে তখন ঢিলা হয়ে যায় প্রথম 2-3 দিন। তো একদিনের নিরাপত্তা ব্যবস্থায় আমি মনে করি যে আমাদের নিরাপত্তা সংস্থার লোকরা যথাযথভাবে কাজ করবেন। কিন্তু আমি একটু অন্য নিরাপত্তা নিয়ে ভাবছি, সেটি হচ্ছে যে কালকে কিন্তু 2 নেত্রীর সংবাদ সম্মেলনটা খুব সিগনিফিকেন্ট, এবং আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনকে ঘিরে যদি তারা বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যটা যদি পাল্টাপাল্টি হয়ে যায়, এবং না হওয়ার কোনো কারণ নেই, কারণ নিশ্চয়ই মানে বিএনপি এটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, আর সরকারি দলও এটা চ্যালেঞ্জ হিসেবেই নেবেন। তাদের একটা ঘাটতি হচ্ছে যে দলের সিনিয়র নেতা নেত্রীরা তারা নির্বাচনী মাঠে নামতে পারেননি তার প্রার্থীর পক্ষে। তো সুতরাং এটাকে কেন্দ্র করে তারা যে বক্তব্য দেবেন তার উপরই আসলে সেই বক্তব্যের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবেশ যদি পাল্টে যায়, তাহলে কিন্তু পুরো আমরা যে এত সময় ধরে জরিপ নিয়ে নানান নিয়ে আলাপ করছিলাম সব কিন্তু বিফলে যাবে। তাহলে কিন্তু নির্বাচনটা আর নির্বাচনের মতন হবে না, আবার সেই আমরা পুরনো মানে গর্তেই আবার ফিরে যাব। সেটাই হচ্ছে আমার ভয়।
শঙ্কার জায়গা এবং পূর্বাভাসমূলক মন্তব্য মোস্তফা ফিরোজের। শামীম আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি কেন্দ্রিক মূলত ঘটনাটি ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানের গেইটের কাছে। তারপর 11তম দিন পেরিয়ে 12তম দিনে এসেছে, এখন পর্যন্ত কোনো অপরাধী ধরা পড়বার কোনো খবর নেই এবং খুব বিস্ময়কর লাগছে আমাদের কাছে, আমরা যারা গণমাধ্যমে কাজ করি তারা দেখি সব সময় যখন কোনো মেয়ে লাঞ্ছিত হয়, ধর্ষিত হয়, নিপীড়নের শিকার হয়, গ্রামগঞ্জে আনাচে কানাচে কোনোভাবেই তার পরিচয় লুকিয়ে রাখা যায় না, তাকে ঠিকই টেনে হিচড়ে গণমাধ্যমের সামনে নিয়ে আসা হয়, যদিও এবার একটি ভিন্ন ধরনের উদাহরণ তৈরি হয়েছে। আর যারা নিপীড়ক, সিসি ক্যামেরায় তাদের ছবি, বারবার টেলিভিশনে আমরা সেই ছবি দেখাচ্ছি, কিন্তু তাদের পরিচয় কেউ আমাদের বলছে না। এটি কি এক ধরনের পুরুষতন্ত্রের সংহতি, নাকি আসলেই পরিচয় বের করা কঠিন? আমি এই বিষয়টি উত্থাপনের জন্য মানে খুব জরুরি আমি মনে করছি যে দুটো কথা বলার দরকার আছে। একটা হলো গিয়ে স্মরণ করিয়ে দিতে চাই যে যখন বাংলাদেশ স্বাধীন হলো এবং তারপরে আমরা যে সংবিধান পেলাম, সেখানে কিন্তু সেটাই প্রথম সংবিধান বিশ্বে বলা যায় যেখানে নারী পুরুষের সমতার বা সমান অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবং একই সঙ্গে আরেকটি জিনিস একটু স্মরণ করিয়ে দিতে চাই যে যেই মানুষ বা যেই জাতি স্বাধীন হলো তাদের একটা বিরাট অংশ কিন্তু যে ধর্ষণের শিকার নারীরা পাকিস্তানিদের দ্বারা, তাদেরকে কিন্তু অনেকেই ঘরে নিতে চাননি এবং সেখানে এক ধরনের দ্বিধাশীল কাজ করেছিল। সুতরাং এই দুটো স্মরণ করিয়ে দিয়ে আমি বলতে চাচ্ছি যে পর্যায়ক্রমে আমরা যেটা সাধারণত ছোট্ট করে বললেও যেটা বলতে হয় যে নারীর অস্তিত্ব এক ধরনের রাজনীতি, এই কারণে সে নিজেই তার জায়গাটি হলো রাজনৈতিক। তার শুধু ভোটাধিকারের সূত্রে বলবো না, কথাটি আরো বড় করে বলতে গেলে পারে বলা যায় যে রাষ্ট্র যদি নারী বান্ধব হয় তবে তার বিকাশের জায়গাটা অনেক বেশি এবং সুযোগগুলো অনেক বেশি তৈরি হয়ে থাকে। আর রাষ্ট্র তা না হলে যখন সে খবরদারিমূলক বা পিতৃতান্ত্রিক আমরা যেটা বলে থাকি, সাধারণত একটা জার্গন হয়ে যাচ্ছে যদিও, কিন্তু তখন দেখা যায় যে তার জন্য তাকে তার শরীর থেকে শুরু করে সবকিছুই নিয়ন্ত্রিত হচ্ছে রাষ্ট্র দ্বারা। দুটি সন্তানই যথেষ্ট, তার প্রজনন যন্ত্র সেখানে এক ধরনের শিকার হয়ে যায়। তা সেই হিসেবে আমি বলতে চাই যে যেই মানসিকতার মধ্যে দিয়ে আমরা ক্রমাগত চলছি, সেখানে আমরা আশা করছি যে সেই সুযোগটি নেই কিন্তু নারীর পক্ষে যে সে বিশেষ মানে সে এসে এই কথাটি বলবে। যেটা আমি এখানে একটু সংযোজন করতে চাই যে আমি নিজে নিগৃহীত হয়েছিলাম 2013-তে আতশবাজির যে গতকাল টিএসসিতে আপনি আপনার সেই অভিজ্ঞতার কথা বলছিলেন। হ্যাঁ, সেটা বলছিলাম যে আমাদের জন্য যদি আরেকবার আপনি শুরু করেছেন। হ্যাঁ, সেটা বলছিলাম যে আমরা তখন বেরিয়ে আসছি কেবল, তখন সন্ধ্যা হয়, যেহেতু শীতকাল, 16ই ডিসেম্বরের সন্ধ্যা, সুতরাং সন্ধ্যা ঠিক সেইভাবে নামেনি, ওই কেবলমাত্র ফায়ারওয়ার্কস বা বলা যায় যে আতশবাজির এটা ঘটেছে এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। তারপরে আমরা বেরিয়ে আসছি, যে আমরা ঠিক গেটের কাছে আসতেই আমার সঙ্গে আরো পুরুষ বন্ধুরা ছিল, হঠাৎ করে দেখলাম যে সামনে থেকে হই হই করে একদল আসছে এবং শুধু হইচই না, হঠাৎ করে যেন ঘিরে ফেলা হলো এবং আমাদের সঙ্গে আরো যারা ছিল বিচ্ছিন্ন হয়ে গেলাম, প্রায় হাত ধরে টানাটানি করছি এবং কিছুক্ষণের মধ্যে টের পেলাম যে আমিও আক্রান্ত এবং এমন ভাবে আক্রান্ত যে ছুটতেও পারছি না, পিছন দিকেও যেতে পারছি না। এবং আমার তখনও মনে আছে মব কি কাকে বলে, যে সেখানে যদি মবের চেহারা যাকে বলে, সেটা আমার বিশেষভাবে পর্যবেক্ষণের সুযোগ ঘটেছিল এবং আমি তাদের চোখের দিকে হঠাৎ করে চোখ পড়ে গেছিল, দেখি স্থির দৃষ্টি। সে যখন আমার শরীরে হাত দিচ্ছে তখন তার স্থির দৃষ্টি একটা, এবং মানে সেখানে কোনো রকম মানে সেটা কোনো বিকার নেই, বিকারহীন। এবং এক পর্যায়ে যখন ছিটকে বেরিয়ে আসি তখন দেখি যে আমার শরীরে আমার শাড়ি
খুলে গেছে এবং আমার হাতে সেটা, এবং লোকের সামনে দাঁড়িয়ে আমি নিজে এটা পরে পায়ে জুতো হারিয়ে গেছে। আমি যেটা বলছি যে এই যে এটা আমার বেলায় ঘটেছে এই বয়সে এসে, সেটা যেমন লক্ষণীয়, একই সঙ্গে আমি ভাবছি যে অল্প বয়সী যে ছোট্ট কিশোরীরা ওখানে আক্রান্ত হয়েছিল পয়লা বৈশাখের দিন, তাদের কথা একবার ভেবে দেখুন। প্রতিবার শুধু যে পয়লা বৈশাখেই ঘটনা ঘটেছে, এবং যেহেতু লিটন নিজে এসে বা টেস্টিমনি ছিল, জবানবন্দি গুলো ছিল বলে সেই জন্য এটা প্রকাশ্য হয়েছে, মিডিয়ায় এসেছে। তার আগে যে কত ঘটনা ঘটে গেছে এবং প্রতিবার কিন্তু আক্রান্ত হয়। আমরা জানি যে 21শে ফেব্রুয়ারির দিনও কিন্তু একই রকম ঘটনার বহু খবর আমাদের কাছে আছে, এবং যখন বিশ্ববিদ্যালয় চত্বরে আমরা এটি নিয়ে কথা বলতে গিয়েছি তখন আমরা দেখেছি সেখানে পান, বিড়ি, চায়ের দোকানদার, পত্রিকার হকার, চুরি ফিতার হকার, তারা বহু নারীকে বহু সময় উদ্ধার করেছেন, এবং তারা চোখের সামনে দেখেন যে প্রতি উৎসবে আসলে কি ধরনের হয়রানির ঘটনা ঘটে। অনেক ধন্যবাদ শামীম আক্তার আমাদের সাথে আপনার অভিজ্ঞতা ভাগ করে নেবার জন্য। ধন্যবাদ আব্দুল নূর তুষার এবং মোস্তফা ফিরোজকে। আমাদের সময় একেবারে শেষ, আমরা আর কোনো বিষয় নিয়ে আলোচনার সুযোগ নেই। শুধু একটু জানিয়ে দিতে চাই, আমরা আছি এই প্রতিরোধের লড়াইয়ে, এবং আমরা আশা করি আপনারাও যার যার জায়গা থেকে যৌন হয়রানি, নিপীড়ন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আপনাদের অবস্থান পরিষ্কার করবেন। ছোট আকারে তথ্য আকারে জানিয়ে দিতে চাই, রোববার রাত 9:30 অর্থাৎ আজ রাত 9:30 71 টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনের অনুষ্ঠান সমীকরণে মূলত ক্লোজ সার্কিট ক্যামেরায় যে নিপীড়নের ছবি উঠে এসেছে এবং যে যৌন সন্ত্রাসের ঘটনা ঘটেছে, সেই সন্ত্রাসীদের একেবারে আলাদা করে ধরে ধরে তথ্য নিয়ে আমরা হাজির হচ্ছি রাত 9:30। আশা করি 71-এর সাথে বরাবর যেমন ভাবে আছেন আপনারা দেখবেন সেই অনুষ্ঠান এবং তথ্য দিয়ে সাহায্য করবেন। ভালো থাকবেন, আগামীকাল দেখা হবে একই সময়ে।